আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন ডেজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যারা শুরুতে থাম্বনেল দেখে গালাগাল শুরু করেছেন তাদের জন্য আমার দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। সাধারণত আমাকে গালাগালি মানুষ একটু কম করে, মাঝে মাঝে মনে হয় যে আমি কি আপনাদের পক্ষে আছি না বিপক্ষে আছি। একটু গালাগাল দিলে মনে হয় যে আমি সত্যটা বলছি। আবার বলছি না গালাগাল বেশি দিবেন, কারণ গালাগালি আপনি দিবেন, সওয়াব আমার হবে, গুনাহটা আপনার হবে। দরকারটা কি আমার ভিডিও দেখে নিজেকে গুনাহগার বানাবার? দর্শক, জামাত জোট ভেঙে যাচ্ছে, এই শব্দটা শুনে যারা জামাত পছন্দ করছেন তারা হয়তো কষ্ট পেয়েছেন, গালাগালি শুরু করেছেন। কিন্তু বিষয়টা একটু বিস্তারিত শোনার পর যদি মন্তব্য করেন আপনাদের জন্য এবং সবার জন্য ভালো হয়। আমরা বিশ্বাসী ছিলাম যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের দুটো শক্তি দাঁড়িয়ে যাবে, এক ন্যাশনালিস্ট, এক ইসলামিস্ট। ন্যাশনালিস্ট বলতে আমরা জিয়াউর রহমানের বিএনপিকে বুঝি, যেটি এই মুহূর্তে একজন প্রজ্ঞাবান রাজনীতিক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলছে, যিনি এই বিএনপিকে ভঙ্গুর দশা থেকে টেনে তোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। তিনি দিনরাত কাজ করছেন। পাশাপাশি রয়েছে বিপরীতে বাংলাদেশের একটা জনপ্রিয় নাম জামায়াতে ইসলাম। এরা ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের শীর্ষ নেতাদের হারিয়েছেন অজস্র নেতা কর্মীকে, কিন্তু আপোষ করেনি ফ্যাসিস্টদের সাথে। তার মানে এই দুটো দল মোটা দাগে পরীক্ষিত রাজনীতি। বাংলাদেশের একটা পরিচ্ছন্ন রাজনীতিতে বিএনপি এবং জামাত দুটো মুখোমুখি শক্তি। যদিও বিগত কয়েক যুগ ধরে তারা ছিল একজোট বন্ধু, সীসাগলা প্রাচীরের মতো। কিন্তু আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু তারা দুই দলই এখন মুখোমুখি অবস্থানে আছে। এখন কোনো বক্তব্য সত্য বললেও কেউ কারো পক্ষে আপনারা বিবেচনা করে ফেলেন, এটা একটু আমাদের জন্য অনভিপ্রেত। দর্শক, বিএনপি এখন ঠিক সঠিক পথে হাঁটছে যখন তারেক রহমান দেশে পা রেখেছেন। কিন্তু তারেক রহমান দেশে আসার আগ পর্যন্ত আমরা বিএনপিকে দেখেছি টালমাটাল অবস্থায়। প্রশ্ন হলো, এই মুহূর্তে জামাত কি সঠিক পথে আছে? জি, জামাত কিছু ভুল করেছে, সেই ভুলের মাসুলও তারা দিতে শুরু করেছে। যেমন বিএনপি প্রথম দফায় তারা অনেকগুলো আসনে তাদের মনোনয়ন চূড়ান্ত করলেও কিছু কিছু আসনে জোটকে দেবে বলে তারা সেই আসনগুলোতে তাদের প্রার্থী কনফার্ম করেনি। আর জামাত সেই ট্র্যাপে পা দিয়েছে। অর্থাৎ জামাত ধরে নিয়েছিল 8 দলীয় যে জোট, সেই জোটটি তারা অক্ষুণ্ণ রাখবেন। আর সেই হিসেবে জামাত ইসলাম তখন 8 দলকে নিয়ে 300 আসনের প্ল্যান করেছে। আর এই 300 আসনের মধ্যে বাংলাদেশের অন্যতম আরেকটি জনপ্রিয় ইসলামিক দল চরমোনাই, সেই দলটিকে জামাত ভেবেছিলেন যে এই আসনের মধ্যে তাদেরকে রাখবেন। পাশাপাশি মাওলানা মামুনুল হককেও তারা মাথায় রেখেছেন এনসিপির মতো আরো অনেকগুলো দলকে। ওই সময়টাতে জামাতের অনেক নীতি নির্ধারক আমাদের বলতেন যে এই 8 দলীয় জোট ভাঙবে না, এটা অক্ষুণ্ণ থাকবে। তাই বিগত যখন তারা মনোনয়ন দিয়েছেন এবং প্রার্থিতার জন্য আবেদন করা হয়েছে, তখন 1 থেকে 1.5 ডজন আসনে জামাত কোনো প্রার্থী রাখেনি। এবং সেই আসনগুলো বলা যাচ্ছে মামুনুল হক এবং চরমোনাইকে দিতে পারে জামাত, এই বিষয়টি চূড়ান্ত হয়েছিল। কিন্তু সর্বশেষ যে তথ্যটি আমরা পেলাম, সেখানে বোঝা যাচ্ছে যে জামায়াতের সাথে চরমোনাইয়ের বনিবনা শেষ পর্যন্ত হচ্ছে না। জামাত চরমোনাইকে 40টি আসন দিতে চাইছে এই মুহূর্তে, যদিও তারা প্রথমে 30টি দিতে চেয়েছে। এই পরে চরমোনাইয়ের এই বিষয়টিতে রাজি না হওয়ায় তারা আরো 10টি বাড়িয়ে দিয়েছে। কিন্তু চরমোনাই তারপরেও নাখোশ। চরমোনাই চাইছে এই মুহূর্তে 100 আসন। এখন প্রশ্ন করেন, জামাতের মতো একটি ইসলামিক দল যদি চরমোনাইকে 100 আসন দিয়ে দেয়, তাহলে বাকি জোটকে যদি আরো 50টি দেয়, 150টি আসন। এখন জামাত চাইছে যে চরমোনাইয়ের যেহেতু একটু আঞ্চলিক দল বলা হয়, যে এটা বরিশাল কেন্দ্রিক একটি দল, সারা দেশে তাদের জনপ্রিয়তা আছে, কিন্তু চরমোনাইয়ের একটা দুর্বল জায়গা হলো চরমোনাইয়ের প্রত্যেকে চরমোনাইকে ভোট দেয় না। আপনারা দেখবেন যে বরিশাল বিভাগের মধ্যে চরমোনাই খুব শক্তিশালী নেটওয়ার্ক আছে, শক্তিশালী সংগঠন, কিন্তু সেখানেও তারা কোনো এমপি পদ বাদ দেয় পৌরসভা ইউনিয়ন পর্যায়ে তারা বিজয় লাভ করতে পারে না। যে কারণে বলা হয় যে চরমোনাইয়ের যে অনুসারীরা আছেন তারা চরমোনাইকেও ভোট দেন না, কারণ চরমোনাই একটি দায়ী সংগঠন, ইসলামের জন্য খেদমতকারী সংগঠন। তারা ইসলামের জন্য কাজ করেন, কিন্তু তাদের যারা অনুসারী এরা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভাগ হয়ে যান। এটার কিন্তু সত্যতা আছে। আমি এমন অনেক বিএনপিকে চিনি, এমন অনেক আওয়ামী লীগের লোককে চিনি যারা চরমোনাইকে ভালোবাসেন, অনুদান দেন, চরমোনাইয়ের মাহফিলে যান,
চরমোনাই তালিমে যান, কিন্তু ভোটটা আওয়ামী লীগে দেন। কিন্তু জামাতের ক্ষেত্রে বিষয়টা পুরো ভিন্ন। জামায়াত ইসলামী এমন একটি সংগঠন, তারা তাদের ভোটের জন্য প্রয়োজনে লড়াই করেন, যুদ্ধ করেন, জীবন দেন, কিন্তু তারা কখনো বিপরীত ব্যক্তিকে ভোট দেন না বা ভোট বিক্রি হওয়ার সুযোগ দেন না। তো এই ক্ষেত্রে চরমোনাইয়ের সারা দেশে তাদের অনুসারীদের দিয়ে হিসেব করা যায় না আসলে প্রকৃত ভোট সংখ্যা তাদের কত। গেল একটা। দ্বিতীয় বিষয় হলো, জামাত যে আসনগুলো ফাঁকা রেখেছে এবং মনোনয়ন চূড়ান্ত করেনি বা সেখানে প্রার্থীরা আবেদন করেনি, এই আসনগুলোতে এখন যদি কোনোভাবে চরমোনাই বা মামুনুল হক চলে যায় জোট ভেঙে, জামাতের এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকবে না। এটা জামাতকে একটা বড় চাপে ফেলে দিয়েছে। এটা জামাতের একটি ভুল থেকে আমি বলবো যে জামাত এই ভুলটি করেছে। একটি কি বলবো যে এতগুলো জ্ঞানী লোকের সংগঠন, ইসলামিক আন্দোলনের একটা দল, তারা দাবি করছেন, কিন্তু তারা এই ভুলটা কি করে করছেন? তারা এরকম করতে পারতো যে তারা সেখানে প্রার্থী দিতেন, প্রার্থীরা পরবর্তী যখন জোট হতো প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করত। কিন্তু জামাত এই কাজটি করেনি। তারা নিজেরা প্রায় 200 বা 250 মতো আসনে প্রার্থীতা দিয়েছে, বাকিগুলো জোটের জন্য রেখেছিল। এই জোটের সাথে তাদের এখন বলি বলা হচ্ছে না, কারণ চরমোনাইকে 100 আসন দিলে কোনোভাবেই এটা সম্ভব না বলছে জামাত। আবার চরমোনাই বলছে এই 100 আসনে তাদের টার্গেট ছিল আরো বেশি, কারণ সারা দেশে তাদের শক্তিশালী সংগঠন আছে এবং তারা বলছে যে সেখানে তারা বিজয় লাভ করবে এমন সম্ভাবনাও আছে। তো এই থেকে এখন চরমোনাই আর জামাতের মধ্যে বিরোধটা বেজে গেছে। তারপরে চরমোনাইকে এখনো কি বলবো পক্ষে রাখার জন্য জামাত ট্রাই চালিয়ে যাচ্ছে। তবে ভেতরের যে তথ্য পাচ্ছে, জামাতের একটা গ্রুপ বলছে যে তারা যেহেতু চরমোনাই তাদেরকে শেষ সময় এসে এরকম চাপে ফেলছে, তারা ঠিক ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাইছেন। তারা বলছে যে না, আমরা সবাই আন্দোলনমুখী রাজনৈতিক দল ইসলামের পক্ষে কাজ করি, আমরা ব্ল্যাকমেল শব্দটা ব্যবহার করতে চাই না। আমরা বলতে চাই যে চরমোনাই আমাদের সাথে থাকবে। তবে চরমোনাই এই জোট ছেড়ে চলে যাচ্ছে এমন ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে। মাওলানা মামুনুল হকও তার জামাত যে আসন দিতে চাইছে তার চেয়ে বেশি চাইছেন। এই জন্য মাওলানা মামুনুল হকও এখন আনসার্টেন অবস্থায় আছেন যে তিনি শেষ পর্যন্ত জোটে থাকবেন কিনা। তবে এনসিপির সাথে কথা বলে যেটা জেনেছি যে এনসিপিও জামাতের সঙ্গে থাকছে। তবে কর্নেল ওলি বা এরকম আরো কয়েকজন ব্যক্তি জামাতের জোট দেয়, আমরা দেখলাম যে জামাত হয়তোবা আগামী নির্বাচনে কিছুটা ফাইট দিতে পারবে বিএনপির বিপরীতে। তবে বিএনপির মধ্যে একটা কি বলবো সুখের খবর হলো এরকম, তারেক রহমান সাহেব উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং তিনি এমন কিছু দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছেন যে দুর্বল বিএনপিকে বা বিভিন্ন ন্যারেটিভে কি বলবো যে কাহিল হয়ে যাওয়া বিএনপি আবার সোজা হয়ে দাঁড়াচ্ছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং এই মুহূর্তে জামাতে মোটামুটি একটু চাপে আছে তারেক রহমান দেশে আসায়। এতদিন যে জোয়ারটি ছিল জামাতের পক্ষে, আমরা আপাতত খেয়াল করছি যে সেই জোয়ারটা একটু স্তীমিত হয়ে যাচ্ছে। আর তারেক রহমান প্রতিদিনই তাকে নতুন ভাবে জনগণের সামনে পেশ করছেন। তিনি চাইছেন না প্রচার হোক, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এগুলোকে সবসময় আলোচনায় রাখছে। মানুষের পারসেপশন তারেক রহমানের দিকে যাচ্ছে। এখন যদি আমরা প্রশ্ন করি তাহলে চরমোনাই কি সঠিক পথে নাকি ভুল পথে, এটা চরমোনাইয়ের নেতৃত্ব বুঝবেন। মাওলানা ফজলুল করিমকে নিয়ে অভিযোগ এসছে, তিনি জোটটি শেষ পর্যন্ত ভেঙে দিচ্ছেন এমন অভিযোগও করা হচ্ছে। তবে ফজলুল করিম হুজুর বললেন যে না, তারা জামাতের কাছ থেকে যে আসন চাইছে, জামাত সে আসন না দিলে তারা জোটে থাকবে না। এখন একটা প্রশ্ন তৈরি হতে পারে, সেই প্রশ্নটা হলো যে এই জোটের হিসেবে সাধারণ মানুষ কি ভাবছে। আমি যতটুকু কথা বলে বুঝতে পেরেছি, জামাতের একটু এডুকেটেড গ্রুপটা চাইছে না চরমোনাই তাদের সঙ্গে থাকে। কারণটা হলো যে জামাত একটু উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা ব্রাদারহুড বলতে পারি, তারা কি বলে একেপি বলতে পারি, এরকম কিছু দলের সাথে তাদের নিজস্ব একটা চিন্তাধারার মিল আছে। তো জামাত যদি আগামীতে সরকার গঠন করে, আই ডোন্ট নো, আমি জানি না, জামাতিরা যাতে স্বপ্ন দেখছে, জামাতের ভাইরা, ধরলাম জামাত আগামীতে ক্ষমতা আসলো, জামাত কি চরমোনাইকে নিয়ে পার্লামেন্টে সুবিধা করতে পারবে? কারণ চরমোনাই রাজনৈতিক ভাবে যতটা কি বলবো সচেতন, তার চেয়ে বেশি ধর্মীয় ভাবে তারা বাংলাদেশে জনপ্রিয়। তো জামাতের যারা একটু এডুকেটেড গ্রুপ, তারা বলছে যে চরমোনাইকে বাদ দিয়ে জামাতের এগিয়ে চলা উচিত, কারণ আগামীতে চরমোনাই জামাতকে যথেষ্ট পেইন দিবে, এটা বলছে এডুকেটেড গ্রুপ। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি চরমোনাই সেইভাবে মানে জামাতকে সবসময় প্রকাশ্যে বিরোধিতা করতো, যদিও জামাত চরমোনাইয়ের বিরোধিতা নেতৃত্বের পর্যায় থেকে করতো না, কর্মী লেভেলে বা সোশ্যাল মিডিয়া তাদের বিরোধিতা ছিল, কিন্তু জামাতের নেতারাই কাজটি করতো না।
আর আরেকটা ক্ষেত্রে হলো যে জামাত এই কৌশলটা ব্যবহার করে, তবে চরমোনাইয়ের মধ্যে একটা হতাশা সৃষ্টি হচ্ছে এই সময়টাতে এসে যদি চরমোনাই ধরেন 300 আসনে প্রার্থী দেওয়া লাগে, যদি তারা জোট থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে চরমোনাই এত প্রার্থী দিতে পারবে না। আবার পাশাপাশি চরমোনাই যদি একটি আসনও লাভ করতে না পারে, যদি জোটের বাইরে গিয়ে, তাহলে আগামীতে চরমোনাই রাজনৈতিকভাবে বাকি দলগুলোর কাছে তার গুরুত্ব হারাবে। পাশাপাশি মামুনুল হকও চিন্তা করছেন যে তিনি যদি এককভাবে একটি আসনও অর্জন করতে পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু পারার সুযোগ নেই। আবার জামাতের ক্ষেত্রে পরীক্ষিত, তারা এর আগে 18টি সিট অর্জন করেছে বিএনপির সাথে কোয়ালিশন করে। এবার জামাতের জন্য অনেক বড় পরীক্ষা হলো এটা যে বিএনপি বিহীন জামাত একক নির্বাচন করবে, সেই মাঠে জামাত কতটি আসন পেতে পারে। সকল জরিপ জামাতের পক্ষে থাকলেও বাংলাদেশের ভোটের রাজনীতির পারসেপশন একটু ভিন্ন। আমরা সোশ্যাল মিডিয়াতে মতামত নিলে সবসময় জামাতের পক্ষে দেখি সব মত, কিন্তু মাঠের মানুষ কি ভাবছে, যারা গ্রামে আছেন, যারা আমাদের সোশ্যাল মিডিয়ার বাইরের জগতে আছেন, তাদের ভাবনাগুলো কি, ধানের শীষ না দাঁড়িপাল্লা, এগুলো নিয়ে অনেক ভাবনা আছে। যেহেতু ব্যক্তিটা তারেক রহমান জিয়ার অন্যতম সুযোগ্য সন্তান, তিনি রাজনীতির ক্রিজে দাঁড়িয়ে আছেন, ব্যাটিংটা তিনি নিঃসন্দেহে ছক্কা ছাড়া করবেন না, এটা বোঝা যাচ্ছে। আবার পাশাপাশি জামাতের আমির ডক্টর শফিক, তিনি তো নিজের সিলেট বাদ দিয়ে ঢাকা নির্বাচন করছেন, এটা নিয়ে প্রশ্ন আসছে যে তিনি নিজের এলাকাতে জনপ্রিয় নন, আর যদি জনপ্রিয় হন তবে সিলেট কেন নয়, ঢাকা কেন? আবার ঢাকাতে তিনি যে আসনে দাঁড়াচ্ছেন সেটাও মোটামুটি হাড্ডাহাড্ডি পজিশনে রয়েছে। সবকিছু মিলে অনেক প্রশ্ন আগামীতে আরো তৈরি হবে। তবে এক বাক্যে বলতে পারি, জামাত জোটটি ভেঙে যাওয়ায় জামাত একটা বড় মাইনকা চিপায় পড়ছে, কারণ তার প্রায় 1 থেকে 1.5 ডজন আসনে কোনো প্রার্থী নেই। এটা জামাতের বোকামি? এই সময়ে এসে এরকম বোকামি সিদ্ধান্ত জামাত কি করে নিল, নাকি অনেক বেশি আবেগপূর্ণ ছিল? এটা নিয়েও জামাতের কলাম লেখকরা এখন বিভিন্ন প্রশ্ন তুলছে। তবে আমরা আশা রাখি ন্যাশনালিস্ট ধারার বিপরীতে ইসলামিস্ট ধারাটি ঐক্যবদ্ধ থাকুক। আমি কথাটা বারবার বলি, আমি প্রতিটি দলের একটি জিনিস খুঁজি, তাদের নীতি এবং আদর্শের জায়গায়। বিএনপিকে ভালোবাসি কেন? এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, শুধু তাই নয়, এটি ইসলাম এবং ন্যাশনালিস্টের মাঝে একটা সমন্বয়। জামাত ইসলামকে আমার কিছুটা হলেও পছন্দ কেন? তারা দীর্ঘদিন বিএনপির সাথে কোয়ালিশন করে লড়াই করেছে, কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়নি। তো এই দুটো শক্তিকে আমি ঐক্যবদ্ধ দেখতে চাই সবসময়। এ কারণে ফ্যাসিস্ট এবং আমাদের বিদেশি এজেন্টদের বা শত্রুদের এই দেশ থেকে সরাতে হলে এই দুটো শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকাটা খুব জরুরি। তবে তারেক রহমানের সাথে জামাত বা শিবিরের সাম্প্রতিক বেগম জিয়ার মৃত্যুর পর যে দৃশ্যগুলো দেখেছি, তাতে করে আমি আশাবাদী। কারণ বাংলাদেশের যে ধারাটি বেগম জিয়া তৈরি করে গেছেন সেটা হয়তো বা অক্ষুণ্ণ রাখবেন তারেক রহমান। আগামী দিনে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হতে পারে, এটাও আমরা আশা রাখতে পারি। তবে নির্বাচনে যত যাই হোক না কেন, প্রতিদিনই আবহাওয়া পরিবর্তন হয়। আজকে যখন মনে হচ্ছে জামাত মাইনকা চিপায়, কালকে দেখা যাবে বিএনপি একই চিপায় আটকে যেতে পারে। অর্থাৎ ঠিক 12 ফেব্রুয়ারির আগ পর্যন্ত রাজনীতিতে বহু কিছু ঘটবে, এটা বলা মুশকিল। আবার ভেঙে যাওয়া জোটও তৈরি হতে পারে, এমনও হতে পারে চরমোনাই যোগ দিতে পারে বিএনপি জোটে, আবার এমনও হতে পারে বিএনপি জোট দুর্বল হয়ে জামাত জোট শক্তিশালী হতে পারে। সবকিছু মিলে আগামীতে রাজনীতির যে পারদ ওঠানামা করছে, এটা স্থিমিত হবে নাকি আরো উপরের দিকে উঠবে, সেটা হয়তো আমাদের রাজনীতিকদের বিভিন্ন পলিসির উপরে নির্ধারণ করা হবে। দর্শক, আজকের মতো বিদায় নিতে যাচ্ছি, তবে একটা প্রশ্ন করে যাচ্ছি, আপনারা কি চান জামাত জোটে চরমোনাই বা মামুনুল হকের খেলাফতের যে দলটি খেলাফত মজলিস সেটি থাকুক নাকি ভেঙে যাক? আপনারা কি চান চরমোনাই বিএনপি জোটে যাক? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে দেবেন। বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আজ রাতে আপনাদের সাথে আন্তর্জাতিক খবরে দেখা হবে। সেই সময় আপনাদের একটা প্রশ্নের উত্তর দেবো। অনেকে আমার চ্যানেলে একটি গান দেখেছেন, প্রেমের গান। তো এই প্রেমের গানটি দেখে অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, কেন এই গানটি দিলাম, এটার ব্যাখ্যা আজ রাতে ইনশাআল্লাহ আমার আন্তর্জাতিক খবরের শুরুতে দেব। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।